শুভাংশু শুক্লা তার 18 দিনের ঐতিহাসিক মহাকাশ সফরের পরে অবশেষে পৃথিবীতে ফিরে এসেছেন। কিন্তু আপনারা কি জানেন শুভাংশু শুক্লা যে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে ছিলেন সেটা আসলে কেমন? এখানে মহাকাশ যাত্রীরা কেন যান এবং কিভাবে থাকেন? কখনো ভেবে দেখেছেন মহাকাশ স্টেশন প্রতি ঘন্টায় 28,000 কিলোমিটার গতিবেগে কিভাবে এগিয়ে চলেছে? বন্ধুরা, ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন সম্পর্কে এই ধরনের গুরুত্বপূর্ণ এবং রোমাঞ্চকর সমস্ত প্রশ্নের উত্তরগুলো জানার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। তাহলে চলুন শুরু করা যাক। বন্ধুরা, ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন হলো মহাকাশে উপস্থিত সেই স্টেশন যেখানে মহাকাশচারীরা অবতরণ করেন আর এখান থেকে বিজ্ঞানের বড় বড় পরীক্ষা নিরীক্ষা করে থাকেন। যদি আপনি ভেবে থাকেন যে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন কোনো রেলওয়ে স্টেশন অথবা এয়ারপোর্টের মতো মহাকাশে উপস্থিত কোনো স্থায়ী স্ট্রাকচার, তাহলে আপনি ভুল ভাবছেন। এই মহাকাশ স্টেশন কোনো স্থায়ী স্ট্রাকচার নয়, বরং প্রতি ঘন্টায় 28,000 কিলোমিটার গতিবেগে পৃথিবীকে প্রদক্ষিণরত মহাকাশে উপস্থিত বিশাল বড় মহাকাশ যানের মতো একটা স্ট্রাকচার। এটা হলো মহাকাশে উপস্থিত মহাকাশ যাত্রীদের জন্য একটা চলন্ত বাসস্থান, যেখানে মহাকাশ যাত্রীদের জন্য খাওয়া দাওয়া, থাকা, ঘুমানো, মলমূত্র ত্যাগ করা ইত্যাদি সমস্ত রকমের ব্যবস্থা আছে। এখানে মহাকাশ যাত্রীদের বসবাস করার জন্য 6টা ঘর, 2টো বাথরুম এবং একটা জিমও উপলব্ধ আছে। ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনকে সংক্ষেপে আইএসএস বলা হয়। এটা হলো মহাকাশের এমন একটা জায়গা যেখান থেকে মহাকাশ যাত্রীরা মহাকাশ সম্পর্কিত অনেক রহস্য উন্মোচন করার জন্য চেষ্টা করেন। মহাকাশে মানুষের থাকার ব্যবস্থা করাই হলো এর প্রধান উদ্দেশ্য। শুভাংশু শুক্লা ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে ক্যান্সারের চিকিৎসা এবং বয়সবৃদ্ধির সাথে সাথে মাংসপেশির দুর্বল হওয়াকে কোনোভাবে আটকানো সম্ভব কিনা সেই বিষয়ে রিসার্চ করতে গিয়েছিলেন। এই মহাকাশ স্টেশন পৃথিবী থেকে 403 কিলোমিটার উচ্চতায় উপস্থিত আছে। এর আকার 2টো বোয়িং 747 প্লেনের সমান হবে। এখানে 6-7 জনের টিম এবং আরও কয়েকজন অতিথি একসঙ্গে থাকতে পারে। মহাকাশ স্টেশনের ওজন প্রায় 10 লক্ষ পাউন্ড, অর্থাৎ 4,53,592 কেজি, যেটা প্রায় 320টা গাড়ির ওজনের সমান। এটা প্রায় একটা ফুটবল মাঠের সমান দীর্ঘ। আপনারা জানলে অবাক হবেন যে এই মহাকাশ স্টেশনকে কিন্তু একবারেই মহাকাশে নিয়ে গিয়ে স্থাপন করা হয়নি, বরং 1998 থেকে 2011 সাল পর্যন্ত 136 বার আমেরিকান রকেট, রাশিয়ান রকেট এবং জাপানের রকেট সেখানে ফ্লাই করে এবং এর ভিন্ন ভিন্ন অংশগুলোকে মহাকাশে নিয়ে গিয়ে জুড়ে দেওয়া হয়। আন্তর্জাতিক মহাকাশ স্টেশন মহাকাশে মানব প্রযুক্তির সবথেকে বড় এবং সবথেকে ব্যয়বহুল জিনিসের উদাহরণ, যেটা ভারতীয় মূল্য অনুযায়ী প্রায় 11 লক্ষ কোটি টাকার থেকেও বেশি। 5টি দেশ মিলে এই মহাকাশ স্টেশনটা তৈরি করেছে, যার মধ্যে আমেরিকার নাসা, রাশিয়ার রসকসমস, জাপানের জাক্সা, ইউরোপের এসা এবং কানাডার সিএসএ মহাকাশ এজেন্সি অন্তর্ভুক্ত আছে। ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে অক্সিজেনের জন্য অক্সিজেন জেনারেশন সিস্টেম লাগানো আছে, যেটা জলের মাধ্যমে অক্সিজেন তৈরি করে মহাকাশ স্টেশনে অক্সিজেনের অভাব দূর করে। কার্বন ডাই অক্সাইড রিমুভাল অ্যাসেম্বলি থাকে। জলের অভাব পূরণ করার জন্য মহাকাশ যাত্রীদের মূত্র, ঘাম এবং নিঃশ্বাস থেকে নির্গত জলীয় বাষ্প ব্যবহার করে মহাকাশ স্টেশনে উপস্থিত ওয়াটার রিসাইক্লিং সিস্টেমের সাহায্যে রিসাইকেল করে পুনরায় জলে পরিণত করা হয়। মহাকাশ স্টেশনে 8টা বড় বড় সোলার প্যানেল লাগানো আছে, যেটা 120 কিলোওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপন্ন করে, যা মহাকাশ স্টেশনে উপস্থিত রিচার্জেবল ব্যাটারির মধ্যে স্টোর করে রাখা হয়। এই সোলার প্যানেল বিজ্ঞানীদের বিভিন্ন প্রয়োজনীয় জিনিস এবং মহাকাশচারীদের জন্য গুরুত্বপূর্ণ অক্সিজেন জেনারেশন সিস্টেম, ওয়াটার রিসাইক্লিং সিস্টেমের পাশাপাশি কার্বন ডাই অক্সাইড রিমুভাল অ্যাসেম্বলির মতো মেশিনে বিদ্যুৎ সরবরাহ করে। এই সোলার প্যানেলগুলোর আকার একটা বোয়িং জেটের সমান হয়ে থাকে। তবে সবথেকে অদ্ভুত ব্যাপার হলো এই মহাকাশ স্টেশনের স্পিড। আন্তর্জাতিক মহাকাশ স্টেশন প্রতি ঘন্টায় 28,000 কিলোমিটার স্পিডে পৃথিবীকে প্রদক্ষিণ করে। এত স্পিডে পৃথিবীকে প্রদক্ষিণ করার জন্য এখানে 24 ঘন্টায় 16 বার সূর্যোদয় এবং 16 বার সূর্যাস্ত দেখা যায়। মানে এখানে 90 মিনিট দিন এবং 90 মিনিট রাত থাকে। আপনাদের অনেকে মনে হয়তো কখনো না কখনো এই প্রশ্নটা উঠেছে যে এই মহাকাশ স্টেশন কোনো ইঞ্জিন ছাড়াই কিভাবে প্রতি ঘন্টায় 28,000 কিলোমিটার গতিবেগে ছুটে চলেছে। এর উত্তরটাও কিন্তু বিজ্ঞানের সঙ্গে জুড়ে আছে। মহাকাশ স্টেশনের 28,000 কিলোমিটার এই গতিবেগটা আসলে রকেটের সাহায্যে সেই সময় নির্ধারণ করা হয়েছিল যখন মহাকাশ স্টেশনকে মহাকাশে স্থাপন করা হয়েছিল। এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি যে একবার কোনো মহাকাশযান লো আর্থ অরবিটে কোনো স্পিডে পৌঁছে গেলে পরবর্তীতে সেটা কোনো ইঞ্জিন ছাড়াই একটানা সেই স্পিডে পৃথিবীকে প্রদক্ষিণ করে। আইএসএসে একসঙ্গে 7 জন মহাকাশচারী থাকতে পারেন। মহাকাশ স্টেশনে যাওয়ার পর কমপক্ষে তাদের 6 মাস সেখানে থাকতে হয়। প্রথম দলে সেখানে থাকা সময়কাল সম্পূর্ণ হওয়ার আগেই দ্বিতীয় দলকে সেখানে পাঠিয়ে দেওয়া হয়, যারা পুরনো দলের জায়গা নিয়ে নেয়। তবে গেস্ট টিম হিসেবে যারা যায় তারা অনেক তাড়াতাড়ি পৃথিবীতে ফিরে আসেন।
কার্গো স্পেস ফ্লাইটের মাধ্যমে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে উপস্থিত সমস্ত মহাকাশ যাত্রীদের তাদের কাছে প্রয়োজনীয় জিনিসপত্র পৌঁছে দেওয়া হয়। এখানে থাকাকালীন সময় আপনি আপনার শরীরের ভার অনুভব করতে পারবেন না, কারণ এখানে কোনো মাধ্যাকর্ষণ শক্তি নেই, তাই এখানে সমস্ত কিছু বাতাসে ভেসে থাকে। সবথেকে অদ্ভুত ব্যাপার হলো, মহাকাশ স্টেশনে আপনি সোজাভাবে থাকুন অথবা উল্টে যান, আপনি কোনো রকম সেন্সেশন অনুভব করবেন না। কার্গো স্পেস ফ্লাইটের মাধ্যমে পৃথিবী থেকে কিছুদিন অন্তর অন্তর সমস্ত খাবারের জিনিস মহাকাশ স্টেশনে পাঠানো হয়। মূত্রের জন্য শৌচালয়ে একটা হলুদ রঙের পাইপ এবং পটির জন্য পৃথিবীর মতো একটা সিট থাকে। ঘুমানোর জন্য এখানে ট্রেনের কামরার মতো একটা সিট থাকে, যেখানে শুয়ে নিজেকে প্যাক করে বেঁধে রাখতে হয়, কারণ আপনি যদি নিজেকে না বাঁধেন তাহলে হাওয়ায় এদিক থেকে ওদিকে ভাসতে থাকবেন। মহাকাশ স্টেশনে প্রায় 15টা জানলা আছে, যার সাহায্যে মহাকাশচারীরা বাইরে দেখতে পান। এছাড়াও মহাকাশ স্টেশনে এমন আরেকটা জানলা আছে যেটা 360 ডিগ্রি ভিউ প্রদান করে। সহজ ভাষায় বললে এই জানলার মাধ্যমে চারিদিকে তাকানো যায়। আচ্ছা, আপনারা কি কখনো ভেবে দেখেছেন যে মহাকাশে থাকায় মহাকাশ স্টেশনটা কেন কখনো ভেঙে পড়ে না? বন্ধুরা, এই উত্তরটা বোঝার জন্য আপনাদের আগে আইএসএসের উপরে প্রয়োগ হওয়া ফোর্সগুলো সম্পর্কে জানতে হবে। আপনারা এই ফোর্সগুলো দেখতে পারবেন না, তবে এটা অনুভব করতে পারবেন। ফোর্স প্রয়োগ হলে যে কোনো জিনিস মোশনে চলে আসে, আর এই ফোর্স গতিশীল জিনিসকে আটকাতেও পারে। আপনারা নিউটনের সেই সূত্রটা তো নিশ্চয়ই পড়েছেন যে যতক্ষণ না কোনো গতিশীল জিনিসকে থামানো হয় ততক্ষণ পর্যন্ত সেটা তার স্পিডে কোনো পরিবর্তন করে না কিংবা থামেও না। মহাকাশ স্টেশনকে নিজের স্থানে টিকে রাখার জন্য দুটি আলাদা আলাদা ফোর্স কাজ করে। প্রথমটি হলো মাধ্যাকর্ষণ বা গ্র্যাভিটি। এটা সেই সব জিনিসের উপরে প্রয়োগ হয় যার ওজন থাকে। যেসব জিনিস অনেক ভারী হয়, যেমন গ্রহ একটা ফোর্স তৈরি করে যা ছোট ছোট জিনিসকে নিজের দিকে আকৃষ্ট করে, তাদের নিজের দিকে টানে, যেমন আমাদের পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি। এই কারণে আমরা কেউ মহাকাশে ভাসি না। আমরা যখন উপরের দিকে লাফ দিই তখন সঙ্গে সঙ্গে নিচে পড়ে যাই, কারণ পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি আমাদেরকে সবসময় কেন্দ্রের দিকে টানতে থাকে। যখন মহাকাশচারীরা পৃথিবী থেকে দূরে চলে যান তখন তারা মহাকাশে ভাসতে থাকেন, কারণ তারা পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি থেকে দূরে চলে গেছেন। এখানে আপনারা হয়তো ভাবছেন যে তাহলে মাধ্যাকর্ষণ কেন মহাকাশ স্টেশনকে পুনরায় পৃথিবীর দিকে টানছে না? বন্ধুরা, এই উত্তরটা জানার জন্য আপনাদের দ্বিতীয় ফোর্সটা সম্পর্কে জানতে হবে, যা সেন্ট্রিফিউগাল ফোর্স নামে পরিচিত। ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের মতো স্পেস স্টেশনগুলো নির্দিষ্ট গতিতে পৃথিবীকে প্রদক্ষিণ করে, যার ফলে সেন্ট্রিফিউগাল ফোর্স এবং গ্র্যাভিটেশনাল ফোর্স সমান হয়। উভয় ফোর্সের মাধ্যমে তৈরি হয় ব্যালেন্সকে স্টেবল অরবিট বলা হয়। যতক্ষণ না একে আটকানো হচ্ছে কিংবা স্পেস স্টেশনকে থামানো হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটা মহাকাশে আটকে থাকবে। এই জন্যই বড় বড় স্পেস স্টেশন মহাকাশ থেকে পৃথিবীতে ভেঙে পড়ে না। পরের প্রশ্নটা হলো, মহাকাশচারীরা কীভাবে পৃথিবীতে ফিরে আসেন? মহাকাশচারীরা যখন স্পেস স্টেশন থেকে পৃথিবীতে ফিরে আসেন তখন তারা ছোট ছোট ক্যাপসুলে করে ফিরে আসেন, যদিও সেই ছোট ক্যাপসুলে মাত্র 3 জনই ফিরতে পারেন। প্রশ্ন, মহাকাশ স্টেশনকে ব্যবহার না করলে কি হবে? বিজ্ঞানীদের মতে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের কিছু অংশকে পুনরায় নতুন স্পেস স্টেশনে ব্যবহার করার জন্য মহাকাশে রাখা যেতে পারে, তবে এর অধিকাংশ ভাগটাই পৃথিবীতে ফিরিয়ে আনা হবে। এর জন্য মিশন কন্ট্রোলার স্টেশনের সাথে যুক্ত রকেট ব্যবহার করে একে পৃথিবীর কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করা হবে। যখন এটা পৃথিবীর অনেক কাছে থাকবে তখন পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি একে ভিতরের দিকে টানতে শুরু করবে। শেষমেশ এটা বায়ুমণ্ডলের সাথে সংঘর্ষের কারণে আগুনের গোলায় বদলে যাবে। একবার যখন মহাকাশ স্টেশন বায়ুমণ্ডলকে অতিক্রম করে ফেলবে তখন তার জ্বলন্ত ভাগ প্রশান্ত মহাসাগরে গিয়ে ধাক্কা খাবে। সো বন্ধুরা, আজকের এই ভিডিও থেকে আপনি কোন কোন বিষয়গুলো নতুনভাবে জানলেন সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান, আর ভিডিওটা কেমন লাগলো সেটাও জানাবেন। ধন্যবাদ।